বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি মুসলিম বাদে অন্যান্য সকল ধর্মাবলী ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে এমআইপি জব স্টাডি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল সায়েন্সের লেকচার সেভেনের আলোচনা শুনতে। এখানকার যে টপিকটার যদি আমি বলি, হিডিং কি হওয়া উচিত, ইলেকট্রিসিটি অর্থাৎ লেকচার সেভেনে যেটা আলোচনা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তোমাকে যদি বলা হয় যে ইলেকট্রিসিটি কি, বিদ্যুৎ কি, তাহলে কি বলবা? তাহলে নিশ্চয় বলবে বিদ্যুৎ এক প্রকার শক্তি যা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? এগুলো তোমরা জানো। অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে সহজে এক শক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট করা যায়। এত সহজে আর অন্য কোনো শক্তিকে এরকম করে কনভার্ট করা যায় না। তাই বিদ্যুৎ এক প্রকার শক্তি যা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটির গল্প। তো তোমাকে যদি বলা হয় যে এই বিদ্যুৎ শক্তির ব্যবহার কখন থেকে শুরু করা হয়েছিল, খেয়াল করে দেখো। পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর, অনেকে বলে 450 কোটি বছর। এত বছরে বিদ্যুতের ব্যবহারটা কিন্তু পৃথিবীবাসী শেখে নাই। এইমাত্র সেটা হচ্ছে 1733 খ্রিস্টাব্দে, ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি বিদ্যুতের যে পজিটিভ নেগেটিভ নামক দুটা প্রান্ত আছে সেটা আবিষ্কার করলেন। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পজিটিভ নেগেটিভ প্রান্ত আবিষ্কার করলেন। তারপর থেকে মোটামুটি বিদ্যুতের চিন্তা শুরু হলো। আর 1733 থেকে 1745, না ঠিকই আছে, উনি 1733 খ্রিস্টাব্দে আবিষ্কার, 1739 থেকে 45, 1739 থেকে 45 খ্রিস্টাব্দে, ওনার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। উনি বিদ্যুৎ তৈরির যন্ত্র, যেটা সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায়, সেই যন্ত্র আবিষ্কার করে ফেললেন। সেই যন্ত্রের নাম তোমরা সবাই জানো, তার নাম কি? জেনারেটর বা ডায়নামো। তার মানে বিদ্যুৎ তৈরির যে যন্ত্র তার নাম কি? জেনারেটর বা ডায়নামো। হ্যাঁ, তাহলে জেনারেটর বা ডায়নামো, এটা আবিষ্কারকের নাম কি? মাইকেল ফ্যারাডে। উনি আবিষ্কার করে ফেললেন। এরপর থেকে মানুষ বিদ্যুতের চিন্তা করা শুরু করলো। এছাড়াও বিদ্যুতের আরও দুটো যন্ত্র, যেমন ট্রান্সফরমার, তারপরে তড়িৎ মোটর, অর্থাৎ নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ বা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে কি বলা? ট্রান্সফরমার। পাশাপাশি ট্রান্সফরমার বলা হয় নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ বা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করা যে যন্ত্র, তার নাম কি? ট্রান্সফরমার। ওকে। পাশাপাশি এই যে তোমার বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা যে যন্ত্র, তার নাম কি? তড়িৎ মোটর। এগুলো আবিষ্কারকের নাম কিন্তু মাইকেল ফ্যারাডে। আর এই পৃথিবীবাসীকে প্রায় 450 কোটি বছর পূর্বের পৃথিবীবাসীকে এরকম করে অন্ধকার কুপিবাতির যুগ থেকে কেউ বের করতে পারে নাই। এই অন্ধকার কুপিবাতির যুগ থেকে যে বের করেছিল, তার নামটা এখানকার লেকচার 1-এ আমি একবার বলেছিলাম। সেটা হচ্ছে টমাস আলভা এডিসন। এই টমাস আলভা এডিসন পৃথিবীর মানুষকে প্রথম আলোর মুখ দেখালেন এবং বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি রূপান্তরিত করে দিলেন, জীবনকে সহজপ্রদ করে দিলেন। নো ইলেকট্রিসিটি নো সায়েন্স। এখনকার যুগের বিশ্বাসটা এরকম হয়ে গেছে। জীবনের প্রতি ক্ষেত্রে ইলেকট্রিসিটির ব্যবহার এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে এর বৃত্তের বাইরে আমরা এখন নিজের জীবনকে চিন্তাও করতে পারি না, তাই না? তো এই যে ইলেকট্রিসিটির ব্যাপারে বক্তব্য হচ্ছে, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, এটা তোমার কি বলে, এক প্রকার শক্তি, যেটা সহজে এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তি রূপান্তরিত করা যেতে পারে। জীবনকে সহজপ্রদ আরামপ্রদ করার জন্য বিদ্যুতের ভূমিকা অপরিসীম। তো তোমাকে যদি বলি এই বিদ্যুতের প্রকারভেদ যদি করতে বলি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির প্রকারভেদ, এই বিদ্যুৎ বা তড়িৎ, এটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ। স্থির তড়িৎ আর চলতড়িৎটা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, বা দিক পরিবর্তী প্রবাহ।
এসি মানে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। তার মানে আমি তোমাকে বলতেছি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে প্রধানত দুইভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। চলতড়িৎ দুভাগে ভাগ, এসি আর ডিসি। এসি মানে এসি বা অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। আর এসি মানে কি? এসি মানে দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। এই যে ফ্যানের গতি একটা বিন্দুকে একটু পরপর অতিক্রম করে, অথবা ঘড়ির কাঁটার গতি, অথবা লাটিমের গতি নির্দিষ্ট বিন্দুকে বারবার ঘোরে, ওটাকে অতিক্রম করে, এই ধরনের গতিগুলোকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো বিদ্যুতের ক্ষেত্রে এরকম করে এসিটা হচ্ছে প্রতি সেকেন্ডে 50 বার পজিটিভ নেগেটিভ প্রান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে যে সাইকেলে চালানো হয়, সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে 50 বার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম দিক চেঞ্জ করে, তাই এটাকে বলে এসি বা দিক পরিবর্তী প্রবাহ। অল্টারনেট করে দিক, পজিটিভ নেগেটিভ এরকম করে চেঞ্জ করে, তাই এটার নাম আছে এসি। আর ডিসিটা হচ্ছে দুনিয়ার যত ব্যাটারি আছে না, ব্যাটারি দেখবে ব্যাটারির উপরের প্রান্ত বা টুপিটা ফিক্স করা, উপরের টুপিটা ফিক্স করা, নিচের দিকে একটা গর্তের মতো থাকে, ওটা হচ্ছে মাইনাস, তো উপরের টুপিটা হচ্ছে প্লাস, নিচে মাইনাস। যত ব্যাটারি আছে, যদি বড় ব্যাটারি, আইপিএসের ব্যাটারি বা অটোর ব্যাটারি, এই তোমার কি বলে যে কোনো ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে যে তড়িৎ তার নাম হচ্ছে তোমার কি, এটা হচ্ছে চলতড়িতের কোনটা? ডিসি। তাহলে যার পজিটিভ নেগেটিভ প্রান্ত জীবনের তরে ফিক্সড করা তার নাম হচ্ছে ডিসি। আমার কথা কি বুঝতে পেরেছে কিনা? তাহলে এসির ক্ষেত্রে বক্তব্য হচ্ছে, দিক পরিবর্তন করে, প্রতি সেকেন্ডে। এটার উদাহরণ দিছি, এটার দিক পরিবর্তন করে। এটার উদাহরণ হচ্ছে সরকার যে সাপ্লাই করেছে আর কি, সরকার কর্তৃক সরবরাহকৃত বিদ্যুৎ। এই যে সরকার যেটা সাপ্লাই করেছে, এটা এক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, 50 বার দিক বদলায়, 1 সেকেন্ডে 50 বার দিক বদলায়। এটা হচ্ছে এসি। এসি হচ্ছে প্রতি সেকেন্ডে 50 বার দিক বদলায়। কীরকম? এরকম করে, যদি আমি একটা প্রবাহ চিত্র আঁকার চেষ্টা করি, এই যে এরকম করবে, এই যে প্লাস পিক, পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে সর্বোচ্চ এইখানটায় কি বলে, এইখানে পিকে পৌঁছাবে পজিটিভের, এখানে আছে নেগেটিভের পিকে পৌঁছাবে, সর্বোচ্চ পর্যায়ে প্লাস মাইনাস এরকম করে সময়ের সাথে দিকের পরিবর্তন হবে প্রতি সেকেন্ডে কতবার? 50 বার। তখন তার নাম হচ্ছে কি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তার নাম হচ্ছে এসি। তো সরকার যে সাপ্লাই করে তার নাম কি বলে? এসি। এখানে যে দুটি তার দেখতে পাও তুমি, এই যে তার দুটো দেখতে পাও, দুটো তার দেখতে পাও, এই দুটি তার মনে করো না যে একটা প্লাস একটা মাইনাস, তো যেইটা প্লাস ওইটাই মাইনাস। একটা তার কালো থাকে, একটা লাল থাকে মনে করো, তো লাল তারটা পজিটিভ, কালো নেগেটিভ এমনটি নয়, লালটাই পজিটিভ, লালটাই নেগেটিভ, আর কালোটা হচ্ছে আর্থিনের সাথে সংযোগ করা। সুতরাং ওই এসিতে পজিটিভ নেগেটিভ প্রান্ত খালি চোখে মেজার করার কোনো সুযোগ নেই, তুমি বুঝতে পারবে না। আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ, বুঝলেন কথাটা? ডিসি কি বলো? ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। একমুখী প্রবাহ বা কি বলছি? সমপ্রবাহ। কথা মনে থাকবে কিনা? ডিসি ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। একমুখী প্রবাহ বা কি? সমপ্রবাহ। আর ডিসি, তাই এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ব্যাটারি। যত ব্যাটারি, ওই ছোটো পেন্সিল ব্যাটারি হোক আর ওই বড় আইপিএসের ব্যাটারি হোক, যে কোনো ব্যাটারি মানে ডিসি। এটার ক্ষেত্রে বক্তব্যটা কীরকম? এরকম করে সমান্তরালে যাবে, সমান্তরালে কখনোই দিক চেঞ্জ হবে না। ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায়, তুমি যদি আবারও চার্জ করো, আবারও ওই আগেরটাই, প্রথমবার যেটা পজিটিভ হয়েছিল, উপরের প্রান্ত প্লাস, নিচে মাইনাস, ওই যেগুলা এই যে আংটা দিয়ে আটকায় বড় বড় ব্যাটারিগুলো, এগুলো তো যেটা প্লাস সেটা প্লাস, যেটা মাইনাস সেটা মাইনাস, অলওয়েজ প্লাস মাইনাস প্রান্ত কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে বলা হচ্ছে কি? ডিসি। আশা করি বুঝতে পেরেছো। আর স্থির তড়িতের ক্ষেত্রে বক্তব্য বলি নাই, স্থির তড়িৎ হচ্ছে দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয়, এই দুটো বস্তু ঘর্ষণ করতেছি, দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন হয় তার নাম স্থির তড়িৎ। কথা কি বুঝতে পেরেছি কিনা? ছোটোবেলায় এরকম চিরুনি নিয়ে মাথার চুলের মধ্যে এরকম করে ঘষে কাগজের টুকরে আকর্ষণ করছো না ছোটোবেলায় স্কুল লেভেলে? সবাই করছি, তোমরাও করছো, আমিও করেছি।
এই যে কাগজের টুকরা আকর্ষণ করতো, কেননা এটা একটা স্থিরতা উৎপন্ন হতো। একটা কাঁচের টুকরাকে, কাঁচের দণ্ডকে যদি রেশমি কাপড় বা সিল্কের কাপড় দিয়ে ঘষো, এরকম করে ঘষো, এমন অবস্থায় সিল্কের কাপড়টা হবে ঋণাত্মক চার্জে চার্জিত এবং কাঁচটা হবে কি ধনাত্মক চার্জে চার্জিত। এরা একে অপরের বিপরীত চার্জে চার্জিত হয়ে যাবে। এইভাবে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায় স্থির তড়িতের সাহায্যে। সুতরাং আমি তোমাকে বলছি বিদ্যুৎকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়, একটা যে স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। চলতড়িৎ আবার দুইভাগে ভাগ, একটা হচ্ছে এসি, একটা ডিসি। এসি আর একটা ডিসি। নির্দিষ্ট ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নায়িকার এসির, নির্দিষ্ট ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে কার? ডিসির। কথা কি বুঝতে পারছি না? তো এসি ডিসির ক্ষেত্রে বক্তব্য আছে, এসি ডিসির ক্ষেত্রে বক্তব্য আছে এরকম করে দিক একটা চেঞ্জ হয়, একটা কোনোদিন দিক চেঞ্জ হয় না। পজিটিভ নেগেটিভ প্রান্ত জীবনের তলে ফিক্স করা, তার নাম ডিসি। অর্থাৎ সকল ব্যাটারি হচ্ছে কি ডিসি। সরকার যারা সাপ্লাই করে, এটার পজিটিভ নেগেটিভ প্রান্ত আমার দেশে যে সাইকেলের সরবরাহ করা হয়, সেই সাইকেলের বিদ্যুতে প্রতি সেকেন্ডে প্রায় 50 বার দিক পরিবর্তন হয়। তাই এটার নাম কি বলে? এসি। 50 বার দিক পরিবর্তন হয়, নাম কি বলছি বলো? এসি। এসিতে 50 বার দিক পরিবর্তন হয়, আর ডিসিতে কোনো দিক পরিবর্তন হয় না। পরীক্ষায় যদি আসে ব্যাটারি কোন তড়িৎ, স্থির তড়িৎ না চল তড়িৎ, বেশিরভাগ লোকজন স্থির তড়িৎ দিয়ে দেবে। ভাবছি কি ব্যাটারি চুপচাপ থাকে তো তাই, কিন্তু ব্যাটারি স্থির তড়িৎ নয়, ব্যাটারি চলতড়িতের মধ্যে কোনটা? এটা ডিসি। ডিসি ডিসি ব্যাটারি হচ্ছে চলতড়িতের কি বলছি বলো? ডিসি। সুতরাং চলতড়িতের ডিসি হচ্ছে ব্যাটারি, ব্যাটারি কোনো স্থির তড়িৎ নয়। ওকে, মনে থাকবে তো? আর একটা কথা আমরা বলেছি যে তোমার কি যেন স্থির তড়িৎ হচ্ছে দুটো বস্তুর ঘর্ষণের ফলে, সেক্ষেত্রে ব্যাটারির সাথে ঘষাঘষির কোনো সম্পর্ক নাই। আশা করি বোঝা গেছে কিনা? তো এই গেল বিদ্যুতের প্রকারভেদ। ওকে, এবার তোমাকে বললাম এই যে বিদ্যুৎ বা তড়িৎ, এই বিদ্যুৎ বা তড়িৎ পৃথিবীর সকল পদার্থে কি সমান যায় নাকি কম বেশি হয়? পৃথিবীর সকল পদার্থে বিদ্যুৎ সমান চলে নাকি কম বেশি হয়? বিদ্যুৎ তো সকল পদার্থে সমান চলে না, চলে কি? বিদ্যুৎ সকল পদার্থে কি সমান চলে না কম বেশি হয়? ওকে, তো বিদ্যুৎ তো এক এক পদার্থের জন্য এক এক রকম। ওকে, তো বিদ্যুৎ যে সমস্ত পদার্থে খুব ভালো চলে, সঞ্চালিত হয় যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে, সে সমস্ত পদার্থকে বলা হয় কি? সুপরিবাহী পদার্থ। তাই বিদ্যুৎ সঞ্চালনের ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করেছিলাম আমরা। এক, সুপরিবাহী পদার্থ, ছোটবেলায় সুপরিবাহী পদার্থ। তার মানে কি? এখান দিয়ে খুব ভালো বিদ্যুৎ চলে খুব ভালো, তার নাম কি? সুপরিবাহী। আবার একটা আছে বিদ্যুৎ চলে খুব সামান্য, সেটা আছে কি? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ইংলিশে লিখলে এরকম সেমিকন্ডাক্টর। তাহলে এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যেটার কথা বলতেছি, এটা হচ্ছে সামান্য বিদ্যুৎ চলে। আর 3 নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে তোমার অপরিবাহী পদার্থ। আচ্ছা, একটা কথা তোমরা বলো যে বিদ্যুতের ক্ষেত্রে কুপরিবাহীর কথা একটা বলো। নো, বিদ্যুতের ক্ষেত্রে কুপরিবাহী না, কুপরিবাহী শব্দটা ইউজ হবে কার ক্ষেত্রে? কুপরিবাহী শব্দটা ইউজ হবে তাপের ক্ষেত্রে। তাপের ক্ষেত্রে ইউজ হবে, এটা বিদ্যুতের ক্ষেত্রে ইউজ হবে না। কুপরিবাহী শব্দটা কোথায় ইউজ হবে বলছি? তাপের ক্ষেত্রে ইউজ হবে, বিদ্যুতের ক্ষেত্রে ইউজ হবে না। তাহলে বলছি দেখো, এই কুপরিবাহীটা এখানে বিদ্যুতের ক্ষেত্রে ইউজ হবে কি? অর্ধপরিবাহী। তাহলে বিদ্যুৎ সঞ্চালন পৃথিবীর সকল পদার্থের সমান হয় না। কোনো পদার্থে খুবই ভালো বিদ্যুৎ সঞ্চালিত হয়, এটাকে বলে সুপরিবাহী পদার্থ। কোনো পদার্থে খুব সামান্য হয়, আবার কোনো পদার্থে বিদ্যুৎ প্রবাহিত হতেই চায় না বা সঞ্চালিত হতে চায় না বা হয় না, সেটাকে বলা কি? অপরিবাহী পদার্থ। বোঝেন কথা? তো কেন এরকম হচ্ছে? কি মন আছে যে ভেতরে যে এরকম হয়ে যাচ্ছে যে একটা দিয়ে খুব ভালো বিদ্যুৎ যাচ্ছে, একটা দিয়ে যাচ্ছে না, আবার একটা দিয়ে কোনো রকমে কিছুটা যাচ্ছে? কারণটা আছে এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে এই পদার্থগুলোর ভেতরে, সেই বৈশিষ্ট্যটার কারণে এগুলো বাধাগ্রস্ত হয়। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে কতটুকু বিদ্যুৎ সঞ্চালিত হবে এটা ডিপেন্ড করে ওই পদার্থের মধ্যে অবস্থিত রোদের ওপর। রোদ ওই রোদ নয় মেঘের কোলে রোদ এসেছে ওইটা নয়, ছোটবেলায় পড়ছো ওইটা নয়। এই রোদ মানে রোদ রেজিস্ট্যান্স, ইংলিশে বলো রেজিস্ট্যান্স, রোদ বা রেজিস্ট্যান্স। অর্থাৎ রোদ মানে বাধা। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা পায় যে বৈশিষ্ট্যের কারণে, সেই বৈশিষ্ট্যটাকে এই ফিজিক্সের ভাষায় বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ। তার মানে এই সুপরিবাহী পদার্থের এখানে রোদের পরিমাণ কম, তাই বিদ্যুৎ ইজিলি চলে। এই অর্ধপরিবাহী পদার্থের মধ্যে রোদের পরিমাণ একটু বেশি, তাই বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না। অর্ধপরিবাহী পদার্থের মধ্যে পুরাটাই রোদ, তাই বিদ্যুৎ চলাচল করে না। বোঝো না ব্যাপারটা? মনে করো কক্সবাজারে গেছো হানিমুন করতে তুমি তোমার জামাইকে নিয়ে, মেয়েদের কথা বলতেছি। হঠাৎ করে রাত্রিবেলা দেখলে যে তোমার জামাইকে ইলেকট্রিক শক করেছে, সার্কিটে হাত দিয়েছে, চুল খাড়া 10 সেকেন্ড পালস, এরকম চুল খাড়া হয়ে গেছে।
তুমি এবার কি করবে, ও জানটু করে জড়াই ধরবে তাহলে জামাই আগে তুমি মরে যাবা। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি কি জড়াই ধরবা নাকি? তাহলে তো হবে না। তোমাকে তাহলে কি করতে হবে, বলো কি করতে হবে? কি করবো কয় না, স্যার মর আমি দৌড় দেবো, হাত দিয়ে ধরে টানবা? তোমার জামাইকে ওই সময় কি করে, স্যার লাঠি দিয়ে পেটাবো। লাঠি কি, তোমার হোটেলের মধ্যে কেউ লাঠি এনে রাখছে, কখন তোমার জামাইকে ইলেকট্রিক শক করবে তখন তুমি পিটাবে? সহজ বুদ্ধি কি, জুতা পিটা করতে হবে। তোমার জামাইকে ওই মুহূর্তে জুতা পিটা করে যেখানে ইলেকট্রিক সার্কিটে হাতটা লাগছে বা কোনো কিছু লাগছে ওইখানটা ছুটাই দিতে হবে। জুতা হচ্ছে রাবার হোক, প্লাস্টিক হোক, চামড়া হোক, এটা বিদ্যুতের অপরিবাহী, বিদ্যুতের অপরিবাহী পদার্থ দিয়ে বাড়ি মেরে ওইখান থেকে ছুটাই দিতে হবে। এখন তুমি যে ওরে বাবা জামাইয়ের গায়ে জুতার বাড়ি, জামাই হচ্ছে দেবতা, দেবতার গায়ে জুতার বাড়ি, তোমার দেবতা একটু পরে মইরা ভূত হয়ে থাকবে। কথাটা সুতরাং ডোন্ট বি ওভার ইমোশনাল, প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন। সঠিক সময় সঠিক ডিসিশন নিতে হবে। অর্থাৎ এরকম করে ইলেকট্রিক শক করলে জুতা পিটাই করতে হবে, এর কোনো বিকল্প নাই। কথা কি বুঝতে পেরেছে কিনা? কেননা এটা রোদ, এটার মধ্যে কি আছে, রোদ। তাহলে বিদ্যুৎ কোন পদার্থ দিয়ে কতটুকু যাবে এটা ডিপেন্ড করে যে বৈশিষ্ট্যের উপর, যে ধর্মের উপর, তার নাম ফিজিক্সের ভাষায় রথ। কি বলছি বলো, রথ, রোধ। তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাগ্রস্ত হয় তার নাম কি বলছি, রথ। তাহলে এই রোদের উপর ডিপেন্ড করে পদার্থকে আমি 3 ভাগে ভাগ করেছি, সুপরিবাহী পদার্থ, তবে অর্ধপরিবাহী, একটাকে অপরিবাহী। এই সুপরিবাহীর সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম কি, রূপা। সুপরিবাহীর উদাহরণ সবচেয়ে ভালো, তোমাকে যদি বলা হয় সবচেয়ে ভালো বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটা, বলো রূপা। রূপার চেয়ে একটু কম ওকে তামা, তামার চেয়ে একটু কম অ্যালুমিনিয়াম, তার চেয়ে একটু কম লোহা। অর্থাৎ তুমি যদি দোকানে যাও তার কিনতে, ওয়্যার কিনতে, তুমি যা বলবা ভাই তার দেন, কোন তার দিবে তোমাকে? তুমি যা বলবা তার দেন, তখন তোমাকে কোন তার দিবে, কোন তারটা নিলে সবচেয়ে বেশি দাম হবে, তখন কোন তারটা নিবা তুমি? তখন তোমাকে বলবে যে তামার তার দেন। তামার তার দিলে তুমি তামার তারটা পাবা, তামার তার পাচ্ছ। এই তামার তার যে পাইলা, এই তামার তার যে পাইলা তুমি, এই তামার তারটার দাম সবচেয়ে বেশি। তার চেয়ে একটু মিডিয়াম দাম কি অ্যালুমিনিয়ামের দাম, তার চেয়ে কম দামি তারের নাম হচ্ছে লোহার তার। তাহলে তুমি কি করে বুঝবে? চুম্বুক দিয়ে, চুম্বুক নিবা, দোকান থেকে চুম্বুক দেন, ওই তারটা কেটে ওখান থেকে ধাতব অংশটা বের করে চুম্বুক দিয়ে আকর্ষণ করে দেখবা। যদি চুম্বুকের আকর্ষণ না হয় তাহলে বুঝবা তামার, যদি আকর্ষণ একটু একটু হয় বুঝবা অ্যালুমিনিয়াম, যদি প্রবল আকর্ষণ হয় তাহলে বুঝবা কি লোহার। এভাবে বুঝতে পারবা। তাহলে সবচেয়ে কম দামি তারের নাম কি, লোহা। পরীক্ষা আসবে সবচেয়ে ভালো বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটা, রূপা। শোনা হলে আরও ভালো হইতো। এখন তুমি বলো স্যার তাহলে রূপার তৈরি যদি তার বানাইতো তাহলে ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো, দীর্ঘস্থায়ী হইতো। কিন্তু ওই যে মেয়েরা এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, তাহলে রূপার তৈরি তার বানালে তুমি ওইটা কেটে নিয়ে নুপুর বানাইতে পারো। অর্থাৎ এক্সপেন্সিভ, অর্থাৎ এটা রূপা তো দামি ধাতু, এটা রূপা দিয়ে না বানায়, অপেক্ষাকৃত কম দাম, কিন্তু রূপার কাছাকাছি, তার নাম হচ্ছে তামা, তাই তামা দিয়ে বানানো হয়। আশা করি বুঝতে পেরেছো। তা আমি বলেছি তোমাকে সুপরিবাহী পদার্থের কথা বললাম, এবার বলছি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ। তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর সামান্য বিদ্যুৎ যায়, তাহলে যে সমস্ত পদার্থ দিয়ে খুব সামান্য বিদ্যুৎ চলে সেগুলিকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ বলে। সেমিকন্ডাক্টর ওকে। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি বলবো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেক্ষেত্রে মনে করো কিছু উদাহরণ দিই। মনে করো জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, গ্যালিয়াম বলতে পারো, বোরন, ট্যাংস্টেন। এই পদার্থগুলো জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনিক, সিলিকন, ব্রোন, ট্যাংস্টেন, এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। কথা কি বুঝতে পারছো না? অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর এগুলো দিয়ে বিদ্যুৎ সহজে যাবে না, যাবে কিন্তু তুলনামূলক কম। আচ্ছা, এর আগে একটা কথা বলে আসি, এটার গল্প অনেক আছে, অর্ধপরিবাহী নিয়ে অনেক কথা বলবো, শুধুমাত্র এই অপরিবাহীটা একটু বলে আসি। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে বক্তব্য খুব সোজা, বিদ্যুৎ যায় না তাই তো অপরিবাহী, নাকি? রাবার, প্লাস্টিক, তুলা, পশম। তাহলে রাবার, প্লাস্টিক, তুলা, পশম এগুলা কি বিদ্যুতের কি অপরিবাহী? শুকনা কাঠ,
ওকে, ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ, বিদ্যুৎ যায় না। তা অপরিবাহী নিয়ে আমার গল্প নয়, গল্প আছে অর্ধপরিবাহী। এটা নিয়ে সব টোটাল ইলেকট্রনিক্স বিষয়টা এটা নিয়ে আলোচনা। এই যে জার্মেনিয়াম, গ্যালিয়াম, সিলিকন, আর্সেনিক, বোরন, ট্যাংস্টেন, এগুলো কেবল অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরে প্রধানত দুইভাবে ভাগ করা যায়, পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ আর কি বলছি বলো, এন টাইপ। পি টাইপ আর কি, এন টাইপ। অর্ধপরিবাহী পদার্থকে প্রধানত আমরা দুইভাবে ভাগ করেছি, একটা পি টাইপ, একটা কি বলো, এন টাইপ। একটু দাঁড়াও, তোমাদের এখানে হিডিংটা দেখে যায় কী কী আছে। তেমন কিছু নাই, সব সোজা, সব যন্ত্রের বর্ণনা দিছে একটু হালকা হালকা করেই। ওকে ঠিক আছে, একটু খেয়াল করি। আমি বলতেছি যে অর্ধবাহী পদার্থ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পি টাইপ, আর একটা এন টাইপ। এই পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী একত্রিত হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে। পি টাইপ আর কি বলছি, এন টাইপ। পি টাইপ আর কি, এন টাইপ। বোঝো নাই? পি টাইপ আর কি বলছি বলো, এন টাইপ। পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ আর এন টাইপ, এই পি টাইপ এন টাইপ একসাথে হলে, পি টাইপ আর এন টাইপ একসাথে হলে হয়ে যাবে ডায়োড। একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ। পি মানে কি পজিটিভ, এন ফর নেগেটিভ। তাহলে পজিটিভ চার্জে চার্জিত কিছু থাকে, নেগেটিভ চার্জে, অর্থাৎ পি মানে পজিটিভ, যেগুলো ইলেকট্রন সংখ্যা বেশি সেগুলোকে বলা হয় এন টাইপ, যেগুলো হোল সংখ্যা বেশি সেগুলোকে বলা হয় পি টাইপ। তাহলে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কয় প্রকার বলছে, দুই প্রকার। এখানে পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। এই এত কিছু লাগবে না তোমার বুঝতে, জাস্ট মনে রাখো যে সেমিকন্ডাক্টর দুই প্রকার। যারা ফিজিক্সের স্টুডেন্ট আছো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ওরা হয়তো ওই পি টাইপ এন টাইপের পার্থক্য খুঁজবে, তোমার লাগবে না। জাস্ট মনে রাখো একটা পজিটিভ, পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। এই পি টাইপ এন টাইপ একসাথে পাশাপাশি যদি অবস্থান করে তখন তার নাম বলা হয় জাংশন বা ব্রিজ। এই পিএন জাংশনকে একসাথে বলা হয় ডায়োড। ডিআইওডি, ডায়োড। বোঝো কথা? এই তুমি সময় এলইডি মনিটর বলো না, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এলইডি লাইট ইমিটিং কি বলছি, ডায়োড। তো এরকম করে ডায়োড তৈরি হতে পারে। লাইট ইমিটিং ডায়োড আছে না, ডায়োড। তো তাহলে ডায়োড পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী একসাথে করলে কি বলা হয় বলো, ডায়োড। পি টাইপ আর এন টাইপ একসাথে করলে ডায়োড। এই জংশন তো ডায়োড। তো ডায়োডটাকে এটা কি ইলেকট্রিক ডিভাইস, এটা কি ইলেকট্রিক ডিভাইস যা দ্বারা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা হয়। ওকে, স্পেশালি তৈরি করা হয় রেকটিফায়ার। আমি আবারও বলি, সামান্য পরিমাণে বিদ্যুৎ যায়, গল্পটা শুরু হয়েছে অর্ধপরিবাহী থেকে। প্লিজ খেয়াল করো, প্লিজ মনোযোগ। তুমি রেকর্ডিং দেখতেছো বলে মনোযোগ দিয়ে দিক সেদিক নিবা তা নয়। ওকে, দায়িত্ব নিয়ে বলছি, যদি মনোযোগ রাখো আমি তোমাকে বোঝাবো ফিজিক্স। হাবিব স্যার আমার নাম। যারা আগের 5টা ক্লাস 6টা ক্লাস করেছো তারা জানোই। আমি যদি তুমি সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো আমার কাছে ম্যাটার না। যা যদি শুনে থাকো তোমাকে আমি বোঝাবো। ইটস মাই মানে কি বলবো, চ্যালেঞ্জ। জাস্ট একটু মনোযোগ রাখো। আমি বলেছি ভাই খুব সামান্য মানে বিদ্যুৎ যায়, নাম কি, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী পদার্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, পি টাইপ, এন টাইপ। পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। পি টাইপ মানে ইলেকট্রন সংখ্যা, হোল সংখ্যা বেশি। এন টাইপ মানে ইলেকট্রন সংখ্যা বেশি। ইলেকট্রন সংখ্যা আর হোল মানে গর্ত বেশি, যেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ইলেকট্রন বেশি সেটা হচ্ছে নেগেটিভ। এই পিএনকে পাশাপাশি সংযোগ করে রাখলে, একসাথে সমন্বয় করলে নাম হয় পিএন জাংশন। দিস ইজ কল্ড ডায়োড। তো ডায়োডটা কি জিনিস, এটা একটা ইলেকট্রিক ডিভাইস যা দ্বারা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি হয়। স্পেশালি কি বলছে, রেকটিফায়ার। তা রেকটিফায়ারের কাজটা কি, এটা দিয়ে আবার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করতে রেকটিফায়ার লাগে। রেকটিফায়ারটা করে কি, এসিকে ডিসি করে। এসিকে কি করে, ডিসি। একটু আগে দেখলে না আমি বলছিলাম বিদ্যুৎ প্রধানত দুই প্রকার, একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। এই চলতড়িৎটা আবার দুই প্রকার আছে, এসি আর ডিসি। এই এসি থেকে ডিসিতে রূপান্তরিত করতে পারে, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত হয় রেকটিফায়ার। মনে করো তোমার টেলিভিশনের মধ্যে খালি যদি দিক চেঞ্জ হয়, পজিটিভ নেগেটিভ, তাহলে টেলিভিশন চলবে নাকি? তাহলে ওখানে রেকটিফায়ার লাগাই রাখতে হবে, যাতে এই যে সাপ্লাই, ইলেকট্রনের যে সাপ্লাইটা এরকম পজিটিভ নেগেটিভ প্রান্ত নির্দিষ্ট হয়ে যায়, সাপ্লাই হওয়ার পরে নির্দিষ্ট হয়ে যায়। তাহলে ওক্ষেত্রে কী করতে হবে, পজিটিভ আর নেগেটিভ ফিক্স করে ফেলতে হবে। তা পজিটিভ নেগেটিভকে ফিক্স করে ফেলার জন্য টেলিভিশনের মধ্যে রেকটিফায়ার লাগানো আছে, রেডিওর মধ্যে রেকটিফায়ার লাগানো আছে, মোবাইলের মধ্যে রেকটিফায়ার লাগানো আছে, মোবাইলের ব্যাটারির মধ্যে। আমি তোমাকে বলি, মোবাইলের চার্জার, মনে করো চার্জার প্লাগে দিছো,
চার্জার প্লাগে দিয়ে ওই চার্জিং পয়েন্ট দিয়ে যদি কান চুলকাও তোমাকে শক করবে না, কিন্তু ততক্ষণ শক করবে না যতক্ষণ ওই চার্জারের মধ্যে রেকটিফায়ার দেওয়া আছে। যদি রেকটিফায়ার কোনো কারণে নষ্ট হয়ে যায়, এবার কিন্তু চুল খাড়া খাড়া 10 সেকেন্ড পালস হয়ে যাবে, এরকম করে 10 সেকেন্ড পালস হয়ে যাবে, চুল খাড়া খাড়া হয়ে যাবে, তখন তোমাকে শক করবে। এই জন্যই বললাম কি চার্জিং পয়েন্টে রেখে চার্জারের এই পিন দিয়ে কোনোদিন কান চুলকাইও না আবার, বুঝতে পেরেছি? তাহলে আমার বক্তব্য আছে শক কেন করলো না, কারণ এমনিতে তো সার্কিটে হাত গেলে শক করবে, শক করবে না কারণটা আছে এসিকে ডিসিতে কনভার্ট করে ফেলছে, ওই চার্জারের মধ্যে লাগানো আছে রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি এসিকে ডিসিতে কনভার্ট করা, এসিকে কিসে কনভার্ট করা, ডিসিকে। তো এসিকে ডিসিতে কনভার্ট করে কোনটা বলছি বলো, রেকটিফায়ার, বলো রেকটিফায়ার। এসিকে ডিসিতে কনভার্ট করে নাম কি বলো, রেকটিফায়ার, মনে থাকবে কিনা? আবার আমরা তো উল্টাটাও বলতে পারি, উল্টাটাও বলতে পারি স্যার তাহলে ডিসিকে এসি করে তার নাম কি, অসিলেটর, OSCILATOR, বাংলায় বললে অসিলেটর বলে, অসিলেটর, এটাকে বলে ডিসিকে এসি, ডিসিকে এসি। ওকে, তো ডিসিকে যদি এসিতে রূপান্তরিত করতে চাও, ডিসিকে এসি মানে ডিসি তো আছে, এটাকে এসি মনে করো সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ প্রকল্প, ওই যে সোলার প্যানেল, সৌর প্যানেল দিয়ে ওখানে তাপ গ্রহণ করে নিচে ব্যাটারি আছে, এই ব্যাটারিকে চার্জিত করে রাখা হলো। তো ব্যাটারি যখন চার্জিত হয়ে গেল, ব্যাটারি মানেই তোমাকে বলছি ব্যাটারি মানে ডিসি, ব্যাটারি মানে ডিসি, ব্যাটারি মানে ডিসি, ব্যাটারি মানে ডিসি, কতবার বলবো, ব্যাটারি মানে ডিসি। এবার ডিসিটাকে তোমাকে যখন এসি করতে হবে, কারণ ঘরের ফ্যান চালাবা, লাইট জ্বালাবা, এবার ডিসিকে এসি করতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে অসিলেটর, কি বলছি বলো, অসিলেটর। এটাও তৈরি হয় রেকটিফায়ার দিয়েই, আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি, রোদের উপর ডিপেন্ড করে বিদ্যুৎ প্রবাহের সঞ্চালন, এটা কম বেশি হয়ে গেছে। এই বিদ্যুৎ সঞ্চালনের ভিত্তি করে পদার্থকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, একটা অর্ধপরিবাহী, একটা অপরিবাহী। সুপরিবাহী মানে উত্তম, ভালো করে বিদ্যুৎ যায়, যেমন কি বলেছিলাম রূপা, তামা, অ্যালুমিনিয়াম, লোহা। সবচেয়ে ভালোটার নাম উদাহরণ কি বলো, রূপা, না পেলে তামা, না পেলে অ্যালুমিনিয়াম, না পেলে কি বলো, লোহা। বিদ্যুৎ যায় না, নাম কি অপরিবাহী, রাবার, প্লাস্টিক, এগুলো আছে, বিদ্যুৎ যায় না। শুকনা বাঁশ, শুকনা কাঠ, ঠিক। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর, সামান্য পরিমাণে বিদ্যুৎ যায়, এই সামান্য পরিমাণে বিদ্যুৎ দিয়ে আমাদের বিভিন্ন রকম কার্যক্রম হয়। আমি বলেছি যে অর্ধপরিবাহী পদার্থ, এই অর্ধপরিবাহী পদার্থকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা সেমিকন্ডাক্টর, পি টাইপ অর্ধপরিবাহী, একটা এন টাইপ অর্ধপরিবাহী। পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ। পি ফর পজিটিভ, এখানে হোল সংখ্যা বেশি তাই এটাকে বলে পজিটিভ চার্জ চালিত। এন ফর নেগেটিভ, এখানে ইলেকট্রন সংখ্যা বেশি তাই এটা নেগেটিভ চার্জ চালিত। এবার পজিটিভ নেগেটিভ একসাথে করলে, সমন্বয় করলে তৈরি হবে কি, ডায়োড। কী দেবো, ডায়োড। এই ডায়োড দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি হয়, স্পেশালি রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজটা কি এসিকে ডিসি করা, আর ঠিক তার উল্টা আছে ডিসিকে এসি করে যেটা, তার নাম কি হলো, অসিলেটর। আশা করি বুঝতে পেরেছো। রোদ নিয়ে একটু বক্তব্যটা হালকা হয়ে গেছে, রোদের ক্ষেত্রে আরেকটু ভারী করি, রোদের ক্ষেত্রে বক্তব্যটা আরেকটু ভারী। আমি বলেছি পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাগ্রস্ত হয়, তার নাম কি, রোদ, নাকি? এই রোদ নিয়ে এই রোদকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোদকে কী দ্বারা প্রকাশ করা, আর। এই রোদ রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, রোদকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোদের একক হচ্ছে ওহম, রোদের একক কি বলো, ওহম। রোদকে কী দ্বারা প্রকাশ করে বলছি, আর দ্বারা প্রকাশ করে, রোদের একক কি বলো, ওহম। রোদকে কী দ্বারা প্রকাশ করে বলছি বলো, আর দ্বারা। আর রোদ পরিমাপের একক কি বলছি বলো, ওহম, ওহম, ওহম। আশা করি বুঝতে পেরেছো, কথা কি বলতো নাই? ওকে, তো এই ওহম রোদ পরিমাপের একক ওহম, এর বেশি কিছু লাগবে না। ও আর একটা কথা বলি, পরীক্ষা আসে, একটা লম্বা তারের রোদ বেশি নাকি খাটো তারের রোদ বেশি, এটা একটা কথা। আর একটা চিকন তারের রোদ বেশি নাকি মোটা তারের রোদ বেশি। আর রোদ মানে বাধা, রোদ মানে কি, বাধা। এটা সূত্র হচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটা প্রস্থের ক্ষেত্রে বলে সূত্র। এই দুটা যদি ভাগ করি, দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আর সমানুপাতিক এল। আর মানে কি রেজিস্ট্যান্স, এল তে লেংথ, দৈর্ঘ্য বাড়লে রোদও বাড়বে। তাহলে আর সমানুপাতিক এল, বলো কি বলছি, আর সমানুপাতিক এল মানে কি, দৈর্ঘ্য বাড়লে লেংথও বাড়বে। এল মানে লেংথ, দৈর্ঘ্য কমলে লেংথও বাড়বে। অর্থাৎ লেংথের উপর ডিপেন্ড করবে রোদটা, বোঝো না? তাহলে লম্বা তার রোদ বেশি না খাওয়া তার রোদ বেশি? তার লম্বা রোদও লম্বা বেশি, তার ছোট রোদও ছোট। আরেকটা হচ্ছে রোদ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে ব্যস্তানুপাতিক। এ মানে এরিয়া, যদি মোটা হয় তারটা তাহলে রোদ কী হবে, কম। চিকন যদি হয় রোদ কী হবে, বেশি। মানে বাধা পাবে, বাধা পাবে, বাধা পেলে কি, বাধা পেলে কি সহজে বিদ্যুৎ যাবে না। তার মানে চিকন তারের রোদ বেশি, মোটা তারের রোদ কম, ব্যস্তানুপাতিক। এর মান বাড়বে মানে কি, তার মোটা হবে। এর মান বাড়লে রোদ কী হবে, কমবে। এর মান কমলে রোদ কী হবে, বাড়বে। কথা কি বুঝতে পারছো? তাহলে রোদ, মোটা তারের রোদ কি কম,
মোটা পাইপ দিয়ে তো ইজিলি পানি যাবে, বাধা হবে না, কিন্তু চিকন পাইপ দিয়ে সহজে যাবে না, বাধা হবে। কথা কি বোঝা গেছে কিনা? রোদের গল্প শেষ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে আরেকটা কথা বলি, তোমাকে বলা হচ্ছে যে এই বিদ্যুতের তড়িৎ বর্তনী বা হাউস ওয়ারিং, তড়িৎ বর্তনীটা কী করে কাজ করে একটু দেখাই। তড়িৎ বর্তনী কী জিনিস একটু তো ক্লিয়ার। এবার ইলেকট্রিক সার্কিট বাংলায় বললে তড়িৎ বর্তনী, ইংলিশে বললে ইলেকট্রিক সার্কিট, এটা কী জিনিস? একটু একটু আসো তো, একটু তো নড়ে গেছে তারটা, একটু দেখো তো। ওইটা লাইটটা একটু নড়ে গেছে, আমি একটু মোবাইলটা খুলছি তো ওই সময়। মাঝখানে ইন্টারাপ্ট হলে সমস্যা নেই তো না? সেটা আবার একসাথে করা যাবে নাকি? না না, এই ইন্টারাপ্ট হয়ে গেল একটু। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে আমরা যেখানে আলোচনা করতেছিলাম, কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে তোমার সার্কিট, ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনী প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ বর্তনী, একটা হচ্ছে প্যারালাল। তড়িৎ বর্তনী প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ বর্তনী, তড়িৎ বর্তনী প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ বর্তনী আর একটা কি বলছে বলো, প্যারালাল বর্তনী। সিরিজ আর কি বলো, প্যারালাল। তড়িৎ বর্তনী কয় প্রকার বলছে? দুই প্রকার, সিরিজ আর কি বলো, প্যারালাল। তাহলে সিরিজ বর্তনী একটা আর প্যারালাল বর্তনী একটা। তো সিরিজ বর্তনী কি? আচ্ছা বর্তনীটা কি জানি সেটা তো বললাম না। বর্তনী হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, তোমরা জানো যে তার মানে কি পরিবাহী, এর মধ্যে দিয়ে কী যায়, ইলেকট্রিসিটি যায়, বিদ্যুৎ যায়। তো এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চলাচল করে। এই যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যে চলাচল করে, এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যে চলাচল করে, এটা চলাচলের যে পথ, এইটাকে বলা হয় তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। অর্থাৎ তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। আই রিপিট, তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। এই তার এক সুইচ চাপলা, এখান থেকে ওই যে লাইটের মধ্যে তোমার আলো জ্বলে উঠলো, তার মানে কি ইলেকট্রিক সাপ্লাই, ইলেকট্রিসিটি ইজ নাথিং উইদাউট কি বলে, পাস অফ ইলেকট্রন। ইলেকট্রনের স্রোত ছাড়া ইলেকট্রিসিটি কিছুই না। তো অনবরত ইলেকট্রনের স্রোত চলে, এটাকে বলা হয় কি, ইলেকট্রিসিটি। তেমন অবস্থায় এই তড়িৎ বর্তনীর ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে এর কি বলে, বিদ্যুৎ চলাচলের যে লাইন বা রাস্তা, তাকে বলা হয় কি ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। এই ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী দুই প্রকার, একটা সিরিজ বর্তনী, একটা প্যারালাল বর্তনী। মনে করো এখান থেকে একটা B1 বাল্ব ছিল, এই B1 বাল্বটা এখানে B2 বাল্ব, এখানে B3 বাল্ব, এই তিনটা বাল্ব পরপর লাগানো আছে। B1 B2 B3 তিনটি বাল্ব পরপর লাগানো আছে। এই তিনটা বাল্বের বাম পাশে এখানে এনে একটা ব্যাটারির সাথে সংযোগ করে দিলাম, এখানে একটা সুইচ দিয়ে দিলাম, সুইচ বা চাবি। কে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এইভাবে বিদ্যুৎ যাবে মাইনাস প্রান্ত থেকে। এটা দেখো তিনটা বাল্ব, তার কিন্তু একটা তার দিয়ে তিনটা বাল্বকে সংযোগ করে দিয়েছি। এই ধরনের যদি কখনো সংযোগ হয় তার নাম সিরিজ বর্তনী। দেখো এই যে বিদ্যুৎ এই দিক দিয়ে যায় ঘুরে, এইখান থেকে ঘুরে সব কটা লাইট জ্বলে এখানে আসবে। যদি কোনো একটা লাইট নষ্ট হয়, মনে করে এইটা নষ্ট, তো বাকি দুটো ভালো থাকা সত্ত্বেও চলবে না, বুঝতে পেরেছো? জ্বলবে না। তাই এটার নাম সিরিয়াল প্রমাণ নয়। ওকে, বিদ্যুৎ তো খালি এরকম যাবে না, ইটস এ সার্কেল।
কোনো একটা সার্কিটের সমস্যা হলে সব টোটালটা সময় এটা এটা বাতিল, তাহলে মনে করি এটা ভালো, এটা নষ্ট, তাহলে বাকি দুটো ভালো তবু চলবে না, এটা নষ্ট তবু চলবে না। কারণ বিদ্যুৎ তো এটার ভেতর দিয়ে ঘুরে আবার ওইখানে আসতে হবে, যেখান থেকে সাপ্লাইটা স্টার্ট হয়েছে আবার ঘুরে ওখানে আসতে হবে। এই ধরনের সংযোগের নাম হচ্ছে সিরিজ বর্তনী, সিরিজ বর্তনী বা অনুক্রম বর্তনী বা শ্রেণী বর্তনী। আমার কথা কি বুঝতে পেরেছি কিনা? তাই আমি বলছি যে যদি কখনো এমন হয় যে কতগুলো বর্তনী বা বাল্বকে এমনভাবে সাজানো হয় যে একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্ত, একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্ত, এরকম করে সংযোগ করা হয়, সমন্বয় করা হয়, তাহলে সেই সংযোগের বর্তনীকে বলে সিরিজ বর্তনী। কি বলা হয়? সিরিজ বর্তনী। আর প্যারালালের ক্ষেত্রে বক্তব্য এরকম, B1 B2 B3, তাহলে কয়টা হইল? তিনটা। এই তিনটা বাল্বের তিনটা ভিন্ন ভিন্ন তার, তিনটা বাল্বের ভিন্ন ভিন্ন তার। এই তিনটা তারকে বাম পাশে এখানে লাগাই রাখলাম, এখানে সুইচ দিয়ে দিলাম, সুইচ বা চাবি। ওকে, এটা হচ্ছে তোমার প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখো তো কোনো কারণে আগের মতো নেই, এটা 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 তড়িৎ কোষ বা ব্যাটারি। ফিজিক্সে এরকম ব্যাটারির চিহ্ন, একটা বড় দাগ একটা ছোট দাগ। এই চিত্র ছিল সিরিজ বর্তনী। এটা কি বলো? প্যারালাল বর্তনী। দেখো এখানে ভাই, এই দেখো প্লিজ খেয়াল করো, এইভাবে ঘুরবে, ইটস এ সার্কেল, ইটস এ কি বলো? সার্কেল। তো এখানেও তো এরকম করে ঘুরবে, এটা দিয়ে ঘুরবে, এটা দিয়ে ঘুরবে। মনে করো B1 বাল্ব নষ্ট হয়েছে, তো নষ্ট হলে কি B2 B3 কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ এই সার্কেল পূর্ণ হয়ে যাবে, সার্কেল কি পূর্ণ হয়ে যাবে। তাই কোনো একটা বাল্ব নষ্ট হয়ে গেলে বাকিগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি B3 নষ্ট হয়ে যায়, B1 2 কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো এই ধরনের সংযোগের নাম হচ্ছে কি তোমার প্যারালাল বর্তনী। মনে করো আমাদের বাসায় এই ফ্যান যদি অফ হয় তো লাইটের কোনো সমস্যা হয়? হয় না। একটু আগে লাইট অফ হয়ে গেছিলো, তো লাইট অফ হয়ে গেলে ফ্যানের তো কোনো সমস্যা নেই। এই ধরনের যে সমস্যা, এই কারণে এগুলো আলাদা আলাদা, প্রতিটির জন্য আলাদা সুইচ, আলাদা তার, একটা মেইন তার, মাদার কি বলে তার ঘুরতেছে, ওই তারের সংযোগে সংযোগ করা হয়েছে, আলাদা আলাদা সুইচ, আলাদা আলাদা তার। এই ধরনের সংযোগের নাম কি? প্যারালাল বা সমান্তরাল। বাট একটা সুইচ দিয়ে পেঁচায় পেঁচায় সব পেঁচায় রাখতাম, তো একটা ভালো বাল্ব কিন্তু একটা খারাপ, একটা খারাপের কারণে ভালোটাও জ্বলবে না। একটা ফ্যান খারাপ হইলে বাকি একটা ফ্যান আর চলবে না। এটার নাম কি? সিরিজ। বাসাবাড়ির যে মেইন সুইচ, এটার উদাহরণ কি? এটার উদাহরণ কি দেবো? এটা উদাহরণ হচ্ছে বাসাবাড়ির মেইন সুইচ। তাহলে বাসাবাড়ির মেইন সুইচকে আমরা কি বলতে পারি? সিরিজ। কি বলবো? সিরিজ। আর আরও বলতে পারি যে ব্যাটারি ছিল টর্চ লাইট। আগের যুগে ছিল না 4 ব্যাটারি লাইট, 5 ব্যাটারি লাইট। একটা ব্যাটারি যদি তুমি উল্টায় দাও, একটা ব্যাটারি যদি তুমি উল্টায় দাও, একটা ব্যাটারিকে যদি উল্টায় দাও, তাহলে কি চলবে নাকি? তাহলে চলবে না। তার মানে কি? ওটা ছিল, ওটা কি ছিল? তাহলে ব্যাটারি যদি ব্যাটারি চালিত যেটা, সেটা হচ্ছে কি? সিরিজ বর্তনী। বাস। আর এই ঘর বাড়িতে যেটা, অফিস আদালতে বা বাসা বাড়িতে যেটা ডেকোরেশন করি, সেটার নাম কি বলে? প্যারালাল। বলো কি? বলো প্যারালাল। বলো কি? প্যারালাল। তাহলে তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথ কি বলা হয়? তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী প্রধানত দুই প্রকার, একটা সিরিজ আর প্যারালাল। সিরিজ বর্তনী বলছি যে 20টা বাল্বের 19টা ভালো, একটা নষ্ট, কিন্তু 19টা ভালো থাকা সত্ত্বেও চলবে না বা জ্বলবে না যদি হয় সংযোগটা সিরিজ। কিন্তু 20টা বাল্বের 19টা নষ্ট, একটা ভালো, ওইটাই জ্বলবে, সংযোগটার নাম কি বলে? প্যারালাল। আশা করি বুঝতে পেরেছো। বিদ্যুতের মাপা হয় কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎকে কি মাপা হয়? কোন এককে? বলো কিলোওয়াট ঘন্টা। মনে মুখস্থ রাখবা, কিলোওয়াট ঘন্টা, এগুলো মুখস্থ জিনিস, বোঝানোর কিছু নাই। ওকে। আবেশ, তড়িৎ আবেশ, এই যে ভেতর দিয়ে বিদ্যুৎ চলতে চলতে ওটার মধ্যে একটা চুম্বক ক্ষেত্রের মতন আকর্ষণ বল সৃষ্টি হয়, এটাকে বলে আবেশ। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডায়নামো বা জেনারেটর বললাম। বিদ্যুৎ তৈরির গল্প বলেছিলাম, কি বলো? জেনারেটর। নো জেনারেটর নো ইলেকট্রিসিটি। তোমরা হয়তো বিদ্যুৎ তৈরির গল্প জানো, নানান গল্প। এই বিদ্যুৎ তৈরির গল্প, সমস্ত গল্প সারমর্ম জেনারেটর। বোঝো না এই কথাটা? ভালো করে চিন্তা করো। বিদ্যুৎ তৈরির যন্ত্রের নাম কি বলো? জেনারেটর বা ডায়নামো। তুমি বলো স্যার তাহলে দুনিয়ায় এতগুলো প্রকল্প কেন? ওই যে বর্তমান সরকার করেছে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কাম কি? এই কুইক মানে কি? তাড়াতাড়ি, রেন্ট মানে ভাড়াভিত্তিক প্রকল্প।
এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে সরকার কি করেছে, ডাইরেক্ট তেল ডিজেল আমদানি করেছে। এই ডিজেলকে জ্বালিয়ে পানিকে বাষ্পীভূত করে, সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরায়। টারবাইন ব্লেড যুক্ত চাকা বা খাস কাটা চাকা আছে, এই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরে, টারবাইন ঘুরলে জেনারেটর চলে, জেনারেটর চললে বিদ্যুৎ উৎপন্ন হয়ে যায়। ওই যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কাজ কি, বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। বাঁধ কর্ণফুলী নদীতে, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কর্ণফুলী। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্ত করা হয়েছে। এবার বাঁধের ভিতর দিকে চিকন রাস্তা তৈরি করে দিয়ে এই পানি, এই যে 40-50 ফিট পানি বাঁধের ভিতরে জমা গেছে, এই 40-50 ফিট পানি ওই চিকন রাস্তা দিয়ে খুব দ্রুত বেগে স্পিডে বের হবে। তখন ওখানে একটা চাকা লাগানো থাকে, তার নাম টারবাইন। পানির স্রোতের চড়ে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে আবার জেনারেটরের চাকাও ঘুরবে, আর জেনারেটর ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ যে যন্ত্রের সাথে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তার নাম কি জেনারেটর। তুমি যাই করো না করো শেষ পর্যন্ত জেনারেটর লাগবে। নো জেনারেটর নো ইলেকট্রিসিটি, নো জেনারেটর নো ইলেকট্রিসিটি, মাথায় রাখবা। আর ওই যে তোমার যেগুলোর কথা বলো যে স্যার সোলার প্যানেল, এইগুলো কি আর ওই বাণিজ্যিক স্টাইলের বিদ্যুৎ যে সূর্যের তাপ দিয়ে এই ব্যাটারিকে চার্জিত করা হবে, ব্যাটারির চার্জ শেষ, সব শেষ। বাট কন্টিনিউয়াস সাপ্লাই যদি বিদ্যুৎ পেতে দাও তাহলে জেনারেটর মাস্ট। আশা করি বলতে পেরেছি। তুমি যে বলো স্যার এই যে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার খনির মধ্যে আছে তাপবিদ্যুৎ প্রকল্প, অথবা সুন্দর রামপালে কাজ চলছে তাপবিদ্যুৎ প্রকল্প, কয়লা চালিয়ে একই গল্প। কয়লাকে জ্বালিয়ে পানিকে বাষ্পীভূত করা হবে, সেই বাষ্পের সাথে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে জেনারেটর চলবে, আর জেনারেটর চলে বিদ্যুৎ উৎপন্ন হবে। ওই যে পাবনা রূপপুরে এখন হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একই গল্প। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের গল্প একই রকম। নিউক্লিয়ার মানে এখানে কেমিস্ট্রির ভাষায় এই রিয়াকশনটার নাম ফিশন বিক্রিয়া। ইউরেনিয়াম পরমাণুকে নিউট্রন কণা দ্বারা ঘাত করলে তা ভেঙে গিয়ে বেরিয়াম ও ক্রিপ্টন রূপান্তরিত হবে। বেরিয়াম ও ক্রিপ্টন পাশাপাশি বিপুল শক্তি উৎপন্ন হবে, সেই শক্তির সাথে পানিকে বাষ্পীভূত করা হবে, সেই বাষ্পের সাথে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে জেনারেটর চলবে, জেনারেটর চলে বিদ্যুৎ উৎপন্ন হবে। মোট কথা গল্পের শুরু যেখানে হোক শেষ পর্যন্ত জেনারেটর, তার নাম বিদ্যুৎ। তার মানে এই দুনিয়ার যতগুলো প্রকল্প আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, এই পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যটা কি? এই পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্য জেনারেটর চালানো। যদি জেনারেটরের চাকা একবার ঘোরাতে পারো তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়ে গেল। আশা করি বলতে পেরেছি। সো বিদ্যুৎ তৈরির ওয়ান অ্যান্ড অনলি একমাত্র যন্ত্র নাম কি বলছি বলো? জেনারেটর। বিদ্যুৎ তৈরির যন্ত্রের নাম কি বলো? জেনারেটর। বিদ্যুৎ তৈরির যন্ত্রের নাম কি বলো? জেনারেটর। কথা কি বুঝতে পেরেছি কিনা? বিদ্যুৎ তৈরির যন্ত্রের নাম কি বলো? জেনারেটর। ওকে, এরপরের কথা বলছে যে তোমার আচ্ছা ওই যে বাচ্চাদের গল্প, একটা কুমিরের গল্প, যেখান থেকে শুরু করো শেষ পর্যন্ত কুমির। স্যার খুবই বিরক্ত হয়ে গেছে। স্যার বলছে তুই এবার লিখবি রচনা মাতা পিতার প্রতি কর্তব্য। দেই কী করিস, ক্লাস 5-এ পড়ো বাচ্চা। ও লেখছে মা বাবা তার সন্তানকে অনেক ভালোবাসে, ঠিক যেমন কুমিরও তার ছেলে মেয়েকে ভালোবাসে। কুমির একটু বছর প্রাণী জলে চলে স্থলে চলে, কুমিরের গল্প শুরু হয়ে গেছে। স্যার এবার বলছে তুমি এবার লিখবা হচ্ছে তোমার যাই লেখে শেষ পর্যন্ত কুমির লেখে। পলাশি যুদ্ধ দেখি কী করিস। লেখে 1757 সালে নবাব শাহুদুল্লাহ মির্জা জাফরকে বিশ্বাস করে ভুল করেছিলেন, উনি আসলে খাল কেটে কুমির নিয়ে এসেছেন। কুমির একটু ওসার প্রাণী জলে চলে স্থলে ছোট, কুমিরের গল্প শুরু হয়ে গেছে। তারপরে গল্পের শুরু যেখানে হোক শেষ পর্যন্ত কুমির। এরকম আছে বিদ্যুৎ তৈরির গল্প যেমনি শুরু হোক শেষ পর্যন্ত জেনারেটর মাস্ট। সুতরাং বলতেই পারি যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা যায় বা হয় তার নাম কি বলো? জেনারেটর। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হয় বা যায় তার নাম কি বলো? জেনারেটর। কথা কি বুঝতে পেরেছে কিনা? বাস, তাহলে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তির নাম কি? জেনারেটর। মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিল। আর এবার বলছি যে বিদ্যুৎকে আবার যান্ত্রিক, ওই যে ফ্যান চলছে বিদ্যুতের সাথে, নাম কি বলো? তড়িৎ মোটর। তড়িৎ কি? মোটর। তড়িৎ মোটর। এবার তোমার বাড়ির সামনে দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে, তোমার বাড়িতে খাম্বা, বাট তোমার বাড়িতে বিদ্যুৎ নাই। তুমি বললে ভাই ফাইজামা পাইছেন, এই খুঁটি বা এই খাম্বা আমার জমির উপরে, আমার বাড়িতে বিদ্যুৎ নাই। বলতে ভাই তোমার বাড়ির উপরে যে লাইনটা গেছে সেটা হচ্ছে 440 লাইন, 440 ভোল্টের লাইন, তোমার বাড়িতে ব্যবহার করা যাবে না। তোমার বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ হবে 220 ভোল্ট। এই 440 ভোল্টের বিদ্যুৎকে 220 ভোল্টের বিদ্যুতে রূপান্তরিত করতে হবে। তোমাকে আবেদন করতে হবে ট্রান্সফরমারের জন্য। এই ট্রান্সফরমার করবে কি 440 ভোল্টের বিদ্যুৎকে 220 ভোল্টের বিদ্যুতে রূপান্তরিত হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা? তাহলে 440কে 220 ভোল্ট করে দিল, তাহলে 440 থেকে 220 হয়ে গেল। এবার বাসাবাড়িতে ব্যবহার করতে পারবা। যার সাথে তার নাম ট্রান্সফরমার।
তাহলে ট্রান্সফর্মার কী করে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বানায় ফেললো। আবার এরকম হইতে পারে তোমার বাসার বিদ্যুৎ 220 ভোল্ট, তোমার বাসার সামনে একটা ছোটোখাটো লেদ বা ফ্যাক্টরি চালাবে, এই লেদ বা ফ্যাক্টরিটার ভেতর বিদ্যুৎ সাথে চলবে, তো ওটা তোমার 220 ভোল্টের বিদ্যুৎ দিয়ে ওটার চাকা ঘুরবেই না। ওটাকে চালাতে গেলে যেটা লাগবে তার নাম হচ্ছে তোমার তখন বেশি ভোল্টেজ 440 ভোল্ট লাগবে। তাহলে 220 ভোল্টের বিদ্যুৎকে 440 ভোল্টের বিদ্যুৎ রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে কী লাগবে? স্টেপ আপ। স্টেপ কী বলো? আপ। তাই নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করা হবে তার নাম কি? স্টেপ আপ। উচ্চকে নিম্ন করা হবে তার নাম কি? স্টেপ ডাউন। স্টেপ কি? ডাউন। তো নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ অথবা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ রূপান্তরিত করা যায় যে যন্ত্রের সাথে, তার নাম কি বলো? ট্রান্সফর্মার। বলো কি বলছি? ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মারের কাজ কি? নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ এবং উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ রূপান্তরিত করে। কথা কি বুঝতে পেরেছি কিনা? নাম কি বলছি বলো? ট্রান্সফর্মার। ওকে, বাস আমাদের এগুলো গল্প শেষ। ট্রান্সফর্মার। ভোল্ট মিটার কি? ভোল্ট এককে যে বলতে এই যে মনে করো এখানে 20 ভোল্ট আছে, এখানে 19 ভোল্ট, এই যে ওহমের সূত্র 19 ভোল্ট 20 ভোল্ট যাবে, বিদ্যুৎ যাবে। কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য মানে বিভব মানে ভোল্টেজ। তোমাকে কি বলে বিভব কী জিনিস? ভোল্টেজ। ভোল্টেজ ইংলিশ শব্দটা বোঝো? চাপ, প্রেশার, বিদ্যুতের যে চাপ তার নাম ভোল্টেজ। বোঝো নেই? ফিজিক্সের সংজ্ঞা তুমি বললে বুঝবাই না। ফিজিক্সের সংজ্ঞা এরকম যে অসীম বা শূন্য জায়গার থেকে, শূন্য মাধ্যম থেকে এক একক ধনাত্মক চার্জকে পরিবাহীর কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তার নাম তড়িৎ বিভব। কি বুঝছো? কোরআনটা কিছু বোঝো নেই। তা নর্মালি মনে রাখবা তড়িৎ বিভব মানে ইলেকট্রিক প্রেশার বা চাপ। তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ 20 ভোল্ট 20 ভোল্ট বিদ্যুৎ যাবে না। এক পাশে 1 ভোল্ট, এক পাশে 19 ভোল্ট ভালো বিদ্যুৎ যাবে। এক পাশে 20 ভোল্ট, এক পাশে 19 তবুও কিছুটা যাবে। অর্থাৎ বিদ্যুতের ভোল্টেজের পার্থক্য লাগবে। এই ভোল্টেজকে মাপা যায় যে যন্ত্রের সাথে, তার নাম ভোল্টমিটার। বোঝো নেই কথাটা? ওকে, এরকম করে বিদ্যুৎ মাপার আরেকটা যন্ত্রের নাম গ্যালভানোমিটার। তড়িৎ বীক্ষণ যন্ত্র মানে কি? অনুবীক্ষণ যন্ত্র মানে অনুবীক্ষণ। অনুবীক্ষণ মানে অনু পর্যবেক্ষণ করে, তাই অনুবীক্ষণ। এরকম করে বিদ্যুৎ পর্যবেক্ষণ করে, বিদ্যুৎ মাপে যে যন্ত্র তার নাম কি বলো? তড়িৎ বীক্ষণ যন্ত্র বা বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র। ওকে ওকে, তারপরে ফিউজ তার কি জিনিস? অর্থাৎ ফিউজ তার হচ্ছে সার্কিট লাগানো থাকে, সার্কিটের মধ্যে ফিউজ তার একটা নির্দিষ্ট গণনাঙ্কে রেখে তৈরি করা হয়। যদিও আমরা এগুলো এমনিতেই করি, এমনি তার এই ভাস করে দিয়ে দিই, হ্যাঁ, কিন্তু আসলে ফিউজ তার ভিন্ন বিষয়। ফিউজ তার বাণিজ্যিক পরিষেবা ব্যবহার করলে ফিউজ তার আলাদা পাওয়া যায়। ফিউজ তার হচ্ছে নির্দিষ্ট গণনাঙ্কে, মনে করো 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা গণনাঙ্ক আছে। যদি অতিরিক্ত বিদ্যুৎ সাপ্লাই কখনো হয়, তাহলে এই যে রোদ আছে না, তার মধ্যে যে রোদ আছে, রোদটা কী করে? বাধা দেয়। তা রোদ দিলে, বাধা দিলে বিদ্যুৎ শক্তির তাপ শক্তি হয়ে যায়। আর বিদ্যুৎ শক্তির তাপ শক্তি হয়ে গেলে তখন ফিউজ তারটা গলে যাবে। কারণ 300 ডিগ্রির বেশি টেম্পারেচারে ফিউজ তার গলে যাবে। আর ফিউজ তার গলে গেলে মানে তোমার বাড়ির আদার যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো ঠিক থাকলো। কিন্তু ফিউজ তার যদি না থাকতো তো ডাইরেক্ট ওই 300 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার বিদ্যুৎ আসতো আর কি। অর্থাৎ বিদ্যুৎটা বেশি ভোল্টেজের বিদ্যুৎ আসতো, বেশি ভোল্টেজ বিদ্যুৎ আসতো। বেশি ভোল্টেজের বিদ্যুৎ আসলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন বললাম? মনে করো এটা ধরে নিলাম যে এটা ক্রস করলে তোমার একটা ফিউজ তারটা গলে যায়। তাহলে এত ভোল্টেজের বিদ্যুৎ আসবে, বেশি ভোল্টেজের বিদ্যুৎ আসবে, সাপ্লাইটা বেশি হবে, ফলে তোমার যন্ত্রপাতি পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ফিউজ তার তোমার যন্ত্রপাতিকে প্রোটেক্টর হিসেবে কাজ করতে পারে। ফিউজ তারটা গলে গেল, আবার তোমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আবার পরে তুমি আবার ঠিকঠাক করে ফিউজ তার লাগাই নিলা। এইভাবে তোমার বাসাবাড়ির মূল্যবান যন্ত্রপাতিকে ফিউজ তারের সাথে সেভ করা যেতে পারে। তাই ফিউজ তারটা কি জিনিস? একটু নির্দিষ্ট গণনাঙ্কে রেখে একটা তার প্রস্তুত করা হয়, সেই তারটা দিয়ে সার্কিটে লাগানো থাকে, যার মধ্যে দিয়ে অতিরিক্ত ভোল্টেজে বিদ্যুৎ গেলে তারটি গলে যায়। এই হচ্ছে কথা। ওকে, যাই হোক, এটা গেল। ইউপিএস কি? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেড মানে নিরবিচ্ছিন্নভাবে চলবে, বিদ্যুৎ চলে গেছে তুমি টেরে পাবে না, তোমার কম্পিউটার চলছেই। তোমার ইউপিএসের ব্যাকআপ 20 মিনিট তা 20 মিনিট চলবে, এরপরে বন্ধ হয়ে যাবে। দিস ইজ কল আনইন্টারাপ্টেড বা নিরবিচ্ছিন্ন। বাট আইপিএস কিন্তু আনইন্টারাপ্টেড না। আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইনস্ট্যান্ট মানে বিদ্যুৎ চলে গেল, টুস করে শব্দ করে আবার আসলো। এই যে 1 সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে যতটুক সময়, ওটুক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটার নাম আছে আইপিএস। 0.1 সেকেন্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ইউপিএস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় না, যতক্ষণ ব্যাকআপের পর চার্জ হয়ে গেলে তারপরে যায়। বাট বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না, তার নাম কি? ইউপিএস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে 0.1 সেকেন্ডের জন্য, অর্থাৎ 1 সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করে দেওয়া হয়, তার নাম 0.1 সেকেন্ড, তার নাম আছে আইপিএস। কথা বুঝছো? তাহলে আইপিএসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, ইউপিএসে হয় না। টেলিভিশন সবাই চেনে, এগুলো পড়ার কিছু না। ডায়োড বলেছি। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি মানে কি বলো? ইন্টিগ্রেটেড সার্কিট, সমন্বিত বর্তনী। ওই যে বর্তনী বা সার্কিট, অনেকগুলো সার্কিটকে একসাথে করলে তাকে আইসি বলা হয়। ওকে, মুখ্যকুণ্ডলী, গণ্যকুণ্ডলীর কথা বলছে, এমপ্লিফায়ার, রেকটিফায়ার, অসিলেটর, রাডার, ইনসুলেটর। ওকে, ঠিক আছে। ওকে, এবার কুণ্ডলী কি জিনিস? মনে করো ট্রান্সফর্মার যে বললাম নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ বানায় বা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বানায়, এটা কীভাবে? এটা একটু দেখাই দেই।
মনে করো ট্রান্সফরমার, তো এটা তো বুঝছিল ইলেকট্রিক সার্কিট। ওকে, ট্রান্সফরমারটা একটু দেখাই। নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ এবং উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ করে নাম কি বলো? ট্রান্সফরমার। ওকে, মনে করো এখানে দুটো ট্রান্সফরমার, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। এরকম করে অনেকগুলো পাতের মধ্যে ট্রান্সফরমারের মৌলিক গঠনটা আর কি দেখাচ্ছি। দুই ধরনের ট্রান্সফরমার, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। ওকে, এটা হচ্ছে আউটপুট মনে করো। এটা ইনপুট, এটা আউটপুট। এটা একটু দূরে দিতে ভালো হইতো। আচ্ছা, এর ভেতরে আরেকটা দেই, কারণ জায়গা ছোট হয়ে গেছে আর বুঝতে পারবো না। এটা হচ্ছে ইয়েস ইপি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। দেখো, এই পাশ দিয়ে আমি বিদ্যুৎ দেবো, এই পাশে আমি ভোল্টেজ বাড়াতে চাই। ভোল্টেজ কি বাড়াতে চাই, তো এখানে কুণ্ডলী থাকবে, তামার তৈরি পাতের বিভিন্ন তাম কুণ্ডলী। এই যে প্যাঁচ অল্প, এইখানে এটার নাম হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা তো গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলী প্যাঁচ বেশি। এই চিত্রটার নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে এই যে এস সেকেন্ডারি আর কি গৌণ, পিতে প্রাইমারি। তো মুখ্য কুণ্ডলীতে বিদ্যুৎ ঢুকবে যেদিকে কুণ্ডলী, এটা কুণ্ডলী, দুটা কুণ্ডলী, দুই ধরনের ট্রান্সফরমার তৈরি করার সময় দুই ধরনের কুণ্ডলী ব্যবহার করে, একটা মুখ্য কুণ্ডলী একটা গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলীর দিকে প্যাঁচ বেশি, তার মানে মুখ্য কুণ্ডলীর দিয়ে ঢুকবে অলওয়েজ, গৌণ কুণ্ডলী দিয়ে বিদ্যুৎ বের হবে। এখানে প্যাঁচ বেশি মানে এখানে ঢুকাইছো কম ভোল্টেজ, এখানে বেশি ভোল্টেজ হয়ে বের হয়ে যাবে, তার নাম স্টেপ আপ। এইবার এইখানে মনে করো মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ ছিল বেশি, বেশি ভোল্টেজ ছিল, গৌণ কুণ্ডলীতে হালকা হয়ে বের হয়ে যাবে, এর নাম স্টেপ ডাউন। এটার নাম কি বলে? স্টেপ কি বলছি? ডাউন। তাহলে এক্ষেত্রে তোমার সেকেন্ডারিতে বা গৌণ কুণ্ডলীতে প্যাঁচ বা পাক সংখ্যা কম থাকবে, মুখ্য কুণ্ডলীতে বেশি থাকবে। তা ট্রান্সফরমার যে দুই প্রকার বলছি, স্টেপ আপ স্টেপ ডাউন, মনে রাখবা যেই দিকে প্যাঁচ বেশি তারের সেই দিকে ভোল্টেজ বেশি। এই যে মুখ্য কুণ্ডলী দিয়ে ঢুকবে অলওয়েজ বিদ্যুৎ, গৌণ কুণ্ডলী মানে এস দিয়ে বেরোবে। ওকে, ইপি ইএস দেখো লেখছো, পি আর এস। ওকে, বিদ্যুৎ যদি বলি তো আইপি আর আইএস। তাহলে এক্ষেত্রে মুখ্য কুণ্ডলী দিয়ে বিদ্যুৎ ঢুকলো, দেখো কম কুণ্ডলীর প্যাঁচ কম, কুণ্ডলীর প্যাঁচ বেশি, তাহলে মানে কি ভোল্টেজ বেড়ে গেল, স্টেপ আপ। এবার ঢুকলো বেশি, বেরোলো কম, কম ভোল্টেজ, তাহলে কি স্টেপ ডাউন। তাহলে কুণ্ডলীর প্যাঁচ যেদিকে বেশি থাকবে সেই দিকে বেশি বিদ্যুৎ যাবে। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলীর বেসিক পার্থক্য। এরপরের বক্তব্য আমাদের তোমাদের বলছি কুণ্ডলীর কথা। অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার কি জিনিস? হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। এই যে বললাম আমি আমার কণ্ঠটাকে বড় করতেছি এই যে মাইক্রোফোনের সাহায্যে, এই মাইক্রোফোনের ওখানে অ্যাম্পলিফায়ার লাগানো আছে। অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার মানে বড় করতেছে, অ্যাম্পলিফাই করতেছে, বিবর্ধন করতেছে। তাহলে যে ডিভাইস বা যন্ত্রাংশের সাহায্যে কোনো সিগন্যাল বা নির্দেশনাকে কোনোরূপ কোনো পরিবর্তন ছাড়া বৃদ্ধি করা যায়, যে ডিভাইস বা যন্ত্রাংশের সাহায্যে কোনো সিগন্যাল বা নির্দেশনাকে কোনোরূপ কোনো পরিবর্তন ছাড়া বিবর্ধিত বা বড় করা যায়, তার নাম কি বলো? তার নাম হচ্ছে তোমার কি? বিবর্ধন করা যায়, বড় করা যায়, তার নাম হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ার কোথায় লাগবে? রেডিওতে লাগবে, রেডিও টেলিভিশন লাগবে, রাডারে লাগবে, বোঝো নাই? অ্যাম্পলিফাইং করার কাজ যেখানে, অর্থাৎ কোনো সিগন্যাল বা নির্দেশনাকে কোনোরূপ কোনো পরিবর্তন না করে যে যন্ত্রাংশের সাহায্যে বড় করা যায়, সেই যন্ত্রাংশটার নাম কি বলো? অ্যাম্পলিফায়ার। বলো কি বলছি? বলো অ্যাম্পলিফায়ার। রেকটিফায়ারের কথা বলছি, অসিলেটরের কথা বলছি, রাডারের কথা একটু বলেন। রাডার নাম শুনছো? রাডার, রাডার মানে কি? এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। রাডার মানে কি বলো? ইলেকট্রনিক ডিভাইস, নিশ্চয় নাম শুনছো। রাডার, রাডার, এটা রাডার, কিন্তু তোমার ধারণা রাডারের ব্যবহার কোথায়? রাডার এটা পূর্ণ নাম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং।
রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রাডারের পূর্ণরূপ কি বলছি বলো? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রাডারের পূর্ণরূপ হচ্ছে কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রাডারের পূর্ণরূপ কি বলছি বলো ভাই? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড কি বলছি বলো? রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং রাডারের পূর্ণরূপ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। মনে করো তোমার দৃষ্টিসীমার বাইরে 200-300 কিলোমিটার দূরে কি হচ্ছে তুমি দেখতে পাবো না। এই দৃষ্টিসীমার বাইরে অবস্থিত কোনো বস্তুকে রাডারের সাথে দেখা যায় বলে এটাকে ইলেকট্রনিক চক্ষু বলা হয়। রাডারের মধ্যে প্রেরক যন্ত্র আছে। প্রেরক এখান থেকে মাইক্রোওয়েভ উৎপন্ন করে সামনের দিকে প্রেরণ করা হয়। শব্দের প্রতিধ্বনি নীতি অনুসারে দূরবর্তী বস্তুর গায়ে বাধা পেয়ে আবার ফিরে আসে। এই ফিরে আসা তরঙ্গটাকে রাডারের গ্রাহক যন্ত্র ক্যাচ করে, গ্রহণ করে। তারপরে এমপ্লিফায়ারের সাথে এটাকে এমপ্লিফাইং করে, এমপ্লিফাইং করে বড় করে, এমপ্লিফাইং করে বড় করে। এটা এমপ্লিফায়ারের সাথে বড় করলো না, এই বড় করে এটা আবার তোমার কি বলে এমপ্লিফাইং করে যখন বড় করলো, বড় করার পরে তোমার মনিটরে দেখতে সহায়তা করবে। সো 300 কিলোমিটার দূরে যে ওই যে আইলা, নার্গিস, ক্যাটরিনা, ঐশ্বরিয়া, ওই যে আমপান উৎপত্তি হইল সেটা আমি এখান থেকে বুঝতে পারবো কার রাডারের সাহায্যে। তাই দৃষ্টিসীমার বাইরে বস্তুকে দেখতে সহায়তা করে যে যন্ত্র, তার নাম কি? রাডার। এই জন্য এটাকে বলে ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক কি ডিভাইস? ইলেকট্রনিক চক্ষু। ইলেকট্রনিক কি চক্ষু? তো রাডারের মধ্যে প্রেরক যন্ত্র আছে। মাইক্রোওয়েভ বাংলায় বলে অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ উৎপন্ন করে সামনের দিকে প্রেরণ করা হয়। দূরবর্তী বস্তুর গায়ে বাধা পেয়ে ফিরে আসে। এই ফিরে আসা তরঙ্গটাকে গ্রহণ করে গ্রাহক যন্ত্র, গ্রহণ করে এমপ্লিফায়ারের সাথে বড় করে মনিটরে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। দূরবর্তী বস্তু সম্পর্কে এরকম করে ধারণা পাওয়া যায় রাডারের সাহায্যে। তা রাডারের অপর নাম হচ্ছে ইলেকট্রনিক চক্ষু। ইলেকট্রনিক চক্ষু 1935 সালে আবিষ্কৃত হলেও এর ব্যাপক প্রচলন শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে। যদিও এখনকার যুগে রাডারের ইম্পর্টেন্সি কমে গেছে। এখনকার যুগের সবচেয়ে বেশি ইম্পর্টেন্সির কাজ এই রাডারের কাজগুলো সব কাজ করে স্যাটেলাইট। কে করে? স্যাটেলাইট। রাডার থেকে একমুখী তরঙ্গ উৎপন্ন সামনের দিকে প্রেরণ করা হতো। রাডার যদি স্থির প্রণাম করে সবাই রাখো উপরের দিকে, রাডারের ওপর দিয়ে বিমান গেলে ধরা পড়বে রাডারে, ওই ঠিক উপর দিকে গেলে, কিন্তু সাইড দিকে গেলে কিন্তু ধরবে না। বাট স্যাটেলাইট পৃথিবীর বাইরে মহাকাশ স্টেশনের কাছে অর্থাৎ মহাশূন্যে বসানো হয়েছে স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। সেক্ষেত্রে পুরা পৃথিবীর চক্রকারে ঘুরতেছে, এই স্যাটেলাইটে ধরা পড়ে যায়। ওকে, কৃত্রিম উপগ্রহ ধরা পড়ে যায়। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে যে আমপান হবে এরকম করে 5 দিন আগে বাংলাদেশকে ফোন করে বলে দেয় যে তোমার দিকে আমপান কিন্তু উৎপন্ন হয়েছে ভারত মহাসাগরের অমুক জায়গায়, এই যে বাংলাদেশ, ভারত, এই যে তোমাদের মালদ্বীপ, এগুলোর মধ্যে শ্রীলঙ্কা, পাশাপাশি যেগুলো দেশ আছে মায়ানমার, এগুলো সতর্ক হও। এই আমপান যে এগুলোর মধ্যে 400 কিলোমিটার বেগে গিয়ে ধাক্কা দেবে, তোমরা চিৎপাটাং হয়ে পড়ে যাওয়া। বুঝলেন কথাটা? এরকম করে দেয়। তো রাডারের সাহায্যে রাডারের কাজ এখন কিছুটা কমে গেছে। কার কারণে? স্যাটেলাইটের কারণে। কার কারণে বলো? স্যাটেলাইটের কারণে। একটা অনেক কথা বলে ফেললাম। তোমরা একটু বারবার ভিডিওটা শুনবে, মিনিমাম 2-3 বার শুনবে। ইলেকট্রনিক্স ক্লাস, বুঝতেই পারতেছো ইলেকট্রনিক ক্লাস। তো সায়েন্সের ছেলেমেয়েদের জন্য হয়তো ইজি হয়, আর্টস কমার্সের ছেলেমেয়েদের কিন্তু ব্যাপার না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আর্টস কমার্সের ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি মার্ক পায় বিজ্ঞানে, সায়েন্সের ছেলেমেয়েদের তুলনায় বেশি মার্ক পায় আর্টস কমার্সের ছেলেমেয়েরাই। কারণ ওই যে দেখবো অন্ধ ব্যক্তি কখনো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে না, যার চোখ আছে সেই অ্যাক্সিডেন্ট করে। ইন ব্রিফ পুরোটা একবার বলে ফেলবো। বলেছি ভাই, বিদ্যুৎ এক প্রকার শক্তি। ওকে, তোমরা সবাই জানো বিদ্যুৎকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়, স্থির তড়িৎ, চলতড়িৎ। দুটি বস্তুর ঘর্ষণ নাম কি? স্থির তড়িৎ। চলতড়িৎ দুইভাবে ভাগ করা যায়, এসি, ডিসি। এসি মানে নির্দিষ্ট ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, সরকার যারা সাপ্লাই করেছে। ব্যাটারি হচ্ছে ডিসি, নির্দিষ্ট ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে। সেকেন্ডে 50 বার দিক পরিচকের নাম কি বলে? এসি। কি নাম? এসি। ওকে, এরপরে আসি আমি এসি ডিসি যাই হোক, চলমান রাস্তা তৈরি করে দিলাম, চলতে হবে, চলমান রাস্তা করে দিলাম। এই চলার পথে যে চলতেছে চলমান রাস্তা তৈরি করে দিলাম, এটাকে বলা হয় কি বলে তোমার কি বলে? তড়িৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিট। এই ইলেকট্রিক সার্কিট প্রধানত দুই প্রকার, একটা সিরিজ, একটা প্যারালাল। সিরিজ বর্তনীর ক্ষেত্রে বলেছি যে একটা সংযোগ 20টা বাল্ব আছে, একটা নষ্ট, বাকি 19টা ভালো, চলবে না। কারণ এটা কি পর্যায়ক্রমে সিরিয়ালি, একটা নষ্ট থাকলে বাকিগুলো অচল হয়ে পড়বে। আর প্যারালালের ক্ষেত্রে সবগুলো নষ্ট হলে একটা যদি ভালো থাকে ওইটাই চলে। বাসাবাড়ির সংযোগ নাম কি? প্যারালাল। বাট এই বাসাবাড়ির মেইন সুইচটার নাম কি? সিরিজ। বিদ্যুৎ সঞ্চালিত হতে পারে না যে ধর্মের কারণে, তার নাম রেজিস্ট্যান্স বা রোধ। বাধাগ্রস্ত হয়, এটার উপর ভিত্তি করে বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করে: সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী, একটা অপরিবাহী। ওকে, অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, সামান্য বিদ্যুৎ যায়। সুপরিবাহী মানে খুব ভালো যায়। অপরিবাহী মানে কি? যায় না, যায় না। সবচেয়ে ভালো বিদ্যুৎ সুপরিবাহী পদার্থের নাম কি? রূপা। অর্ধপরিবাহী পদার্থ দুইভাবে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার পি টাইপ, একটা এন টাইপ।
পি টাইপ, পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। পিএনকে একসাথে করলে নাম কি? ডায়োড। ডায়োড মানে বলছি যে ইলেকট্রিক ডিভাইস তৈরি করা হয় ডায়োড দিয়ে। স্পেশালি রেক্টিফায়ার, রেক্টিফায়ারের কাজ কি? এসিকে ডিসি করে। ওকে, অসিলেটরের কাজ কি? ডিসিকে এসি করে, ডিসিকে এসি করে, জাস্ট উল্টা, ভাইস ভার্সা। ওকে, জেনারেটর বলছি নো জেনারেটর নো ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরির যন্ত্র বানানো জেনারেটর। বই তৈরির গল্প যেখানে শুরু হোক সেখান পর্যন্ত শেষ পর্যন্ত কী থাকবে? জেনারেটর থাকবে। এরপরে বলছি যে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি তার নাম জেনারেটর। কিন্তু বিদ্যুৎকে যান্ত্রিক নাম কি? তড়িৎ মোটর। নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ, উচ্চকে নিম্ন নাম কি বলো? ট্রান্সফরমার। কি নাম বলো? ট্রান্সফরমার। রাডার হচ্ছে কি? রেডিও ডিরেকশন রেঞ্জিং, অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে বস্তুকে দেখতে সহায়তা করে। এমপ্লিফায়ারের ক্ষেত্রে বলেছি এমপ্লিফাইং করে, কোনো সিগন্যাল বা নির্দেশনাকে কোনোরূপ কোনো পরিবর্তন না করে বড় করতে পারে, তার নাম কি? এমপ্লিফায়ার। আমি বলেছিলাম ফিউজ তার মানে একটা নির্দিষ্ট গণনাঙ্কে রেখে তৈরি করা তার। কারণটা কি? অতিরিক্ত ভোল্টেজের বিদ্যুৎ আসলে বিদ্যুতের তাপমাত্রা বেড়ে যাবে, এমন অবস্থায় ওই জায়গার তারটা গলে যাবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হইতো, সরাসরি গিয়ে বিদ্যুৎ তোমার বাসার মধ্যে অবশ্যই সমস্ত যন্ত্রপাতিকে পুড়ে ফেলতো, তাহলে তোমার আরও কষ্ট হইতো। সুতরাং ফিউজ তারটা কেটে গেল, এরপরে নতুন একটা ফিউজ তার লাগাই নিবা, এইভাবেই চলবে। এই ছিল মোটামুটি আমাদের বিদ্যুতের গল্প। আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে অন্তপক্ষে 3 বার ভিডিওটা শুনবে, গানের মতো করে শুনবে, কনফিডেন্সের সাথে বলবে, বলতে শিখবে ইয়াস আই ক্যান ডু, ইউ ক্যান। ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।